স্যার প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর সুশোভন মুখার্জি নিখোঁজ হয়েছেন আজ 4 দিন হয়ে গেল, এখনো তার কোনো খোঁজ নেই। পুলিশ কি করছে? দেখুন, আমরা আমাদের কাজ করছি, আমরা লিড পেয়েছি, সেই লিড ধরেই আমরা এগোচ্ছি। গত 3 দিন ধরে এই একই কথা শুনে যাচ্ছি, পুলিশের কাজে কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। দেখুন, ডক্টর সুশোভন মুখার্জিকে খুঁজে বার করতে আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। দেখুন, ডক্টর সুশোভন মুখার্জি শুধুমাত্র একজন চিকিৎসকই নন, একজন মস্ত বড় সেলিব্রিটি, সমাজসেবী। তার মতো মানুষকেই যদি পুলিশ 4 দিন পরে উদ্ধার করতে না পারে, তাহলে সাধারণ মানুষ পুলিশের ওপর ভরসা রাখবে কিভাবে? 4টে দিন সময় দিয়েছেন, আর 2টো দিন সময় দিন, আমি কথা দিচ্ছি ডক্টর মুখার্জির খোঁজ আমি এনে দেবো, প্রমিস। ততদিন আমাদের উপর ভরসা রাখুন আর আমাদের কাজ করতে দিন, ওকে? স্যার প্লিজ একটু। হ্যাঁ বলো। আমার ছেলেটাকে তুলে নিয়ে গেল গো, তুমি কোথায়? কে? কারা? একটা সাদা সুমো ছিল, আমি আর কিচ্ছু দেখতে পাইনি। হিউম্যানিটি নার্সিং হোমের কর্ণধার বিখ্যাত চিকিৎসক ডক্টর সুশোভন মুখার্জির অন্তর্ধানের পর কেটে গেছে 5-5টা দিন। পুলিশ এখনও ডক্টর মুখার্জির কোনো রকম কোনো হদিশ করতে পারেনি। ডক্টর মুখার্জি শুধুমাত্র একজন সুচিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজসেবী। তিনি আর্ত মানুষের সেবায় তার হিউম্যানিটি নার্সিং হোমটি প্রতিষ্ঠা করেছিলেন, যার 50% বেড গরিব মানুষের জন্য সংরক্ষিত এবং সেখানে সম্পূর্ণ বিনামূল্যে তারা চিকিৎসা পেয়ে থাকেন। এমন একজন সুচিকিৎসক ঝর্ণাদি, আমি খাবো না, তুমি এগুলো নিয়ে যাও। দিদিমণি, না খেয়ে খেয়ে তো শরীর খারাপ করবে, অল্প কিছু খেয়ে নাও। আমি তো বললাম তোমায় আমি খাবো না, তুমি এগুলো নিয়ে যাও। বৌদিমণি, বলছি সেই দারোগা বাবুটা এসছে, লনে দাঁড়িয়ে আছে, ভেতরে ডেকে আনবো? না, সুতপা ছেলেটা কি আমার নয়? আমি তো চেষ্টা করছি, বলো। কি চেষ্টা করছো তুমি? কি চেষ্টা করছো? পুলিশ ডিপার্টমেন্টে এত উঁচু পোস্টে রয়েছো তুমি, তোমার ছেলে হারিয়ে গেছে, 24 ঘন্টা হয়ে গেছে, এখনো তুমি ওকে আনতে পারোনি। কি করছো তুমি? কোথায় আছো? সুতপা, আমি এখন ডাক্তার মুখার্জির বাড়িতে এসেছি আমার স্ত্রীর সাথে কথা বলতে। বুঝেছি, তোমার ছেলের প্রতি তোমার কোনো চিন্তা নেই। তুমি এই বুড়ো ডাক্তারটাকে খোঁজার জন্য 24 ঘন্টা পার করে দিলে। সুতপা, এখন ফোনটা রাখো, আমি কথা দিলাম আমি রিজুকে আজকের মধ্যে নিয়ে আসবো, এখন কথা বলতে পারছি না, ফোনটা রাখো প্লিজ। গুড আফটারনুন ম্যাডাম। আমি তো গুড হবার মতো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি কি বলতে পারেন সেটা আমি বেশ ভালো মতো দেখতে পাচ্ছি।
আপনাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, চেষ্টা করে যাচ্ছেন, লিড পেয়েছেন, লিড ধরে এগোচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত ডক্টর মুখার্জির কোনো সন্ধান আপনারা পাননি। কি এটাই বলতে এসছেন তো? এটা বলার জন্য এখানে আসার কোনো দরকার ছিল না। আমি তো এইসব টিভি খবরের কাগজ থেকে পাচ্ছি। ম্যাডাম, আমি আপনার মনে পাচ্ছেন না, কিন্তু আমি বুঝতে পারছি আপনার দ্বারা আর কিছু করা সম্ভব হবে না। আপনার ডিপার্টমেন্টকে বলুন এই কেসটা অন্য কাউকে হ্যান্ড ওভার করুক। ম্যাডাম, যে বিষয়টা আমি জানতে এসেছি আজকে, রেডিমশন কল এসেছিল কি? আমি তো আপনাকে পরশুদিন বলেছিলাম যদি এমন কোনো কল আসে আমি নিজে আপনাকে ফোন করে জানাবো। এই কথাটাও জানার জন্য এখানে আসার একদম দরকার ছিল না আপনার। তাহলে ম্যাডাম আপনি মানসিকভাবে প্রস্তুত থাকুন। হোয়াট? কিসের জন্য মনটা তৈরি রাখবো? আপনি কি বলতে চাইছেন কি? আশা করব ম্যাডাম আপনি আমাকে যে বয়ানগুলো দিয়েছিলেন সেগুলো সম্পূর্ণ সত্যি ছিল, আমার থেকে কিছু লোকাননি, তাই তো? আমি বলেছি তো, নকলের কোনো প্রশ্নই আসে না। আমি আপনাকে যা বলেছি তার সমস্তটাই সত্যি। ঘটনার দিন ডক্টর মুখার্জির সাথে আপনার কোনো রকম ঝগড়া বা গন্ডগোল হয়নি, তাই তো? বলছি তো না, হয়নি। বরং আমি দুদিন ধরে খুব অসুস্থ ছিলাম, আর ও আমায় নিয়ে খুব চিন্তিত ছিল। বুধবার মানে যেদিন রাতে নার্সিংহোম থেকে ও আর বাড়িতে ফিরল না, সেই দিন রাতেই ও আমাকে লাস্ট কল করেছে, রাত 9টায়। কি স্যার, আজ কি বাড়িতে ফিরবেন না নাকি? হ্যাঁ, এক্ষুনি বেরোচ্ছি। আমার শরীর এখন কেমন আছে? আমার কথা মনে আছে? আমি তো ভাবলাম ভুলে গেলে। আজ কি নার্সিংহোমে থাকবে নাকি? এক্ষুনি বেরোচ্ছি। তোমার শরীর ভালো আছে তো? আরে বলোই না। আরে বাবা, আমি একদম ফিট আছি, কাল থেকে নার্সিংহোম যেতে পারবো। তুমি এক্ষুনি বের হও, আর কথা বলো না, রাখো। জাস্ট 20 মিনিটের মধ্যে তোমার সামনে হাজির হচ্ছি ম্যাডাম। ঠিক আছে, এক্ষুনি এসো, রাখছি। তারপর ডক্টর মুখার্জি গাড়িতে বসলেন বাড়িতে আসার জন্য। উনি নিজেই ড্রাইভ করতেন, ড্রাইভার রাখতেন না, বলতেন প্রাইভেসি নষ্ট হয় তাতে, তাই তো? হ্যাঁ, আমি তো এগুলো আপনাকে আগেই বলেছি, কিন্তু আপনি বলুন তো কেন বললেন মনটা তৈরি রাখতে? কিসের জন্য মনটা তৈরি রাখবো? দেখুন, ডক্টর মুখার্জির আপনার সাথে ঘটনার দিন কোনো গন্ডগোল হয়নি। তা না হলে ভাবতাম যে উনি লুকিয়ে গিয়ে কোথাও বসে আছেন। তার মানে প্রথম সম্ভাবনাটি আমাদের ডিলিট করে দিতে হচ্ছে। এবার হলো দ্বিতীয় সম্ভাবনা। দ্বিতীয় সম্ভাবনাটি হলো কোনো গ্যাং ওনার মতো সেলিব্রিটিকে মোটা টাকা পাওয়ার আশায় লুকিয়ে নিয়ে গিয়ে আটকে রেখেছে, কিন্তু সেটাও তো ডিলিট করে দিতে হচ্ছে, কারণ 5 দিন হয়ে গেল এখনো অবধি মুক্তিপঞ্চে কোনো কল আসেনি। এইবার হলো তৃতীয় সম্ভাবনা, যেটা খুব ভয়ঙ্কর। কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাইছেন? না না, এতটা খারাপ কিছু ভাববেন না। চতুর্থ সম্ভাবনাও আছে, এবং সেটা বেশ আশাব্যঞ্জক। তবে সেটা আজকে বলবো, নেক্সট দিন বলবো। আজকে আসি তবে। নমস্কার ম্যাডাম। মানে কি হচ্ছে তোমার? আরে খুব শরীর খারাপ করছে, এরকম করছো কেন? আরে বলো কি হচ্ছে? হ্যাঁ, সোনাদি, আমায় একটু জল দাও। আচ্ছা আচ্ছা, একটু জল। সুতপা প্লিজ, আমাকে আর 2টো দিন সময় দাও। আমি কথা দিচ্ছি, আমি তোমার কাছে তোমার রিজুকে এনে দেব। কি বলছো তুমি? আরো 2টো দিন? তুমি সত্যি করে বলো তো, তুমি সত্যি আমার রিজুকে এনে দেবে তো, নাকি নাকি মিথ্যে আশ্বাস দিচ্ছ শুধু? সত্যি এনে দেবো। ওদের ফোন এসেছিল আমার কাছে। কার কার ফোন? কিডন্যাপারদের। বিমল বাবু কথা বলছেন? হ্যাঁ বলছি।
ডক্টর সুশোভন মুখার্জির কেসটার আইও তো আপনি, তাই তো? হ্যাঁ। কেসটা থেকে বেরিয়ে আসুন। আপনি কে যে আপনি বলবেন আর অমনি আমি কেসটা থেকে বেরিয়ে আসবো? আসবেন, কারণ আপনার ছেলে রিজু আমাদের হাতে। 2 দিন সময় দিচ্ছি, তার মধ্যে কেসটা থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে এসো, ওই ডাক্তারটার কেসটা থেকে বেরিয়ে এসো তুমি। আচ্ছা, তোমার ডিপার্টমেন্টে কি আর কোনো অফিসার নেই যে এই কেসটা সামলাতে পারবে? তোমাকেই সলভ করতে হবে। তুমি বেরিয়ে এসো না। আর তোমার বস যদি না ছাড়ে তাহলে তুমি চাকরিটা ছেড়ে দাও। তোমার ছেলে আগে না ওই কেসটা? ছেলে আগে। সুতপা, আমি বেরিয়ে আসবো। আমি সঙ্গে সঙ্গে আমার ডিপার্টমেন্টের অথরিটির সাথে কথা বলেছিলাম। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি রুদ্র। সন্তানের জন্য যে সব কিছু করা যায় সেটাও আমি জানি, কিন্তু আমি তবুও তোমাকে বলবো তুমি এক্ষুনি চাকরিটা ছেড়ো না। আর ওরা তো তোমাকে 2 দিন সময় দিয়েছে। এই 2 দিনের মধ্যে আমি তোমার জায়গায় ডক্টর সুশোভন মুখার্জির অন্তর্ধান কেসটা অন্য একজন আইওকে সিলেক্ট করে দিচ্ছি। তুমি তাকে কেসটা বুঝিয়ে দিও, আর আমাকে তুমি 2 দিন সময় দাও। এই 2 দিনের মধ্যে যদি ওরা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তুমি ওদের বলে দেবে যে তুমি চাকরিটা ছেড়ে দিয়েছো। ওকে? ওকে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। কিচ্ছু হবে না, আমাদের রিজুর কিচ্ছু হবে না। আমার উপর ভরসা রাখো, আমি ওকে কিচ্ছু হতে দেবো না। হ্যাঁ বলুন ডাক্তার দাস। কেমন আছেন ম্যাডাম? টিভিতে তো দেখছি পুলিশ তো তেমন কিছুই করছে না। বলছিলাম অনেক মিনিস্টার তো স্যারের পেশেন্ট ছিলেন, তা ওনাদের একটু ফোন করলে ভালো হতো না? সেটাই ভাবছি। এই অফিসারকে দিয়ে কিচ্ছু হবে না। তারপর নার্সিংহোম ঠিকঠাক চলছে তো? এটা কি করে বলি বলুন তো? কেন, ডক্টর মাইতি কি ঠিকঠাকভাবে দেখাশোনা করছেন না? উনি তো এখন নার্সিংহোমের চার্জে আছেন। ডক্টর মাইতি তো এমন ভাব দেখাচ্ছেন যেন নার্সিংহোমটা ওনার। প্রচন্ড দুর্ব্যবহার করছেন, কোনো কথাই বলা যাচ্ছে না। সেই জন্যই তো আপনাকে আমি আসতে বলছিলাম ম্যাডাম। যেমন রিসেন্ট একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? নার্সিংহোমে একটা ডাইনি অ্যাডমিশন নিয়ে বসে আছে 2 দিন ধরে, কিছুতেই কেবিন ছাড়ছেন না। এদিকে এই কেবিনটা 50% ফ্রি ক্যাটাগরির কেবিন। আপনি এসব ডাইনিতে বিশ্বাস করেন? ম্যাডাম, আগে আমিও বিশ্বাস করতাম না, কিন্তু এখন বিশ্বাস করতে শুরু করেছি। আপনি কাইন্ডলি একবার নার্সিংহোমে আসুন। কেন, ডক্টর মাইতি কি করছেন? ওনাকে বলেননি কেন? ওনাকে বলেছিলাম, উনি কোনো পাত্তাই দিলেন না। ডক্টর মাইতি, বল। আপনি আপনার ঘর ছেড়ে এই ঘরে কি করছেন? ডক্টর মুখার্জি আর আমার অনুপস্থিতির জন্য আপনাকে নার্সিংহোমের চার্জ দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে আপনি ডক্টর মুখার্জি রুমে এসে বসার অধিকার পেয়ে গেলেন। সরি ম্যাডাম, তো আমি কিন্তু স্যারের চেয়ারে বসিনি। তবে হ্যাঁ, আমার এটা অন্যায় হয়েছে। আপনি প্লিজ বসুন। দাঁড়ান। বলুন ম্যাডাম। ডক্টর মাইতি, নার্সিংহোমে এসব কি হচ্ছে? গরিবদের জন্য কোটার ফ্রি কেবিনে একজন বুজরুক 2 দিন ধরে বসে আছে, আর আপনি কিছু করছেন না কেন? বুজরুক কে বলুন তো ম্যাডাম? আরে সবাই যাকে ডাইনি বলছে। ও, নার্সিংহোমে ওসব কেউ রুমার ছড়িয়েছে। ডাইনি ফাইনি কিচ্ছু না ম্যাডাম। ওই একটি 7-8 বছরের মেয়ে, আদিবাসী মেয়ে, নাম বিন্দি ওরাও। ওর মা বাবার সঙ্গে এসছে, ভীষণ পুয়ার। আমি ওদের কাগজপত্র দেখেছি। ওরা ওই আপনার পুরুলিয়ার ওদিকেই কোথাও থাকে, সেই জন্যই ফ্রি ক্যাবিনে আছে। কি হয়েছে মেয়েটির? কি জন্য ভর্তি হয়েছে? মানসিক ভারসাম্যহীন মেয়েটা, উল্টোপাল্টা বকছে, আর মাঝে মাঝে কেঁপে কেঁপে জ্বর আসছে। ওর সমস্ত রকম টেস্ট করানো হয়েছে, তাতে কিচ্ছু পাওয়া যায়। তা পাওয়া যখন যায়নি, তাহলে কেবিনে আটকে বসে আছে কেন ওরা? ওদের জন্য তো একজন সত্যিকারের গরিব ফ্রি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। আসলে ওরা অনেক দূর থেকে এসছে তো, আমি ভাবছিলাম একবার সাইকিয়াট্রিস্ট ডক্টর নন্দীকে একবার দেখিয়ে নিতাম। হ্যাঁ, সেটা তো ওপিডিতেও করা যেত না? তার জন্য কেবিনে আটকে রাখবেন কেন? সরি ম্যাডাম, আমি এইভাবে ঠিক ভাবিনি। চলুন মেয়েটির কেবিনে চলুন। চলুন। আমাদের ম্যাডাম বিন্দিকে দেখতে এসছেন।
পেনামটা লেভেল বাটে দিদিমণি। নমস্কার। শুনুন, বিন্দিকে দেখার পরে ম্যাডাম যদি মনে করেন তবে কিন্তু এক্ষুনি কেবিন ছেড়ে দিতে হবে, ওকে? কেমন আছো বিন্দি? মুই তো জানি না বটে, তুমিই বলো বটে। তোমার কিচ্ছু হয়নি, যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে বন্ধুদের সঙ্গে খেলা করো। তুমি কি করে জানলে বটে? তুমি তো ডাক্তার লাসো বটে। তুমি তো লাস আছে বটে, তোমার বর তো ডাক্তার আছে বটে। মেয়েটার কথায় রাগ করবে ক্লাই বটে। হপ্তাভর আগেও এমনটা ছিল ক্লাই, ওকে ডাইনিতে ধরেছি দিদিমণি। আমার নার্সিংহোমে এইসব বুজরুগি একদম চলবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, গরিবদের জন্য কেবিন এইভাবে আটকে রাখবেন না। ডক্টর মাইতি আপনাদেরকে ডিসচার্জ লেটার লিখে দিচ্ছেন, আপনারা কেবিন ছাড়ুন। আমি তোমার সব জানি, সব। তোমার ছোটবেলার গাঁও সেই বাংলাদেশ খুলনারি বাগেরহাট। তোমার বাবার নাম মোহাম্মদ সিরাজুল হক বটে। ও দেশে তুমি মুসলমানটা ছিলে বটে, এ দেশে এসে হিন্দু হয়ে গেছো বটে। এই বয়সে তোমায় বুজরুকিটা কে শেখালো বিন্দি? তাহলে আমি কি মিছে কথাটা বলছি বটে দিদিমণি? ও দাস ডাক্তার, আপনার কিছু জানার আছে বটে? হ্যাঁ, আজ 6 দিন হয়ে গেল, পুলিশ তো কিছুই করতে পারলো না। তুই বলতে পারবি আমাদের স্যার ডক্টর মুখার্জি এখন কোথায় আছে? ওই ওপরে স্বর্গে বড় ডাক্তার আর বেসেকলাই বটে। হোয়াট ননসেন্স! স্টপ ইট বিন্দি। কোথায় কোথায় মারা গেছেন উনি? ডক্টর মাইতি, কি শুরু করেছেন আপনারা? প্লিজ ম্যাডাম, তুই বল কোথায় স্যারের বডিটা কোথায়? স্টপ ইট। একটা জায়গা আছে বটে, জায়গাটার নাম বড় জোড়া। বড় ডাক্তারের বন্ধুর পরে থাকা একটা বাগান বাড়ি আছে। এখান থেকে 1.5 কিলোমিটার দূরে। ওখানে পুকুর পাড়ে বড় ডাক্তার মরে পড়ে আছে বটে। সম্পূর্ণ বুজরুকি। তবে আমাকে এই খবরটা জানিয়ে আপনার অত্যন্ত ভালো কাজ করছে। এইসব বুজরুকরা সমাজের অনেক ক্ষতি করছে। আমি দেখাচ্ছি মজা বাজাতনদের। এক্স্যাক্টলি, আমি এই কথাটাই ডক্টর দাস এবং ডক্টর মাইতিকে বোঝাতে চেয়েছিলাম। অফিসার, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, নার্সিং হোমে বসে এই বুজরুকিগুলো করে ওদের কি লাভ হচ্ছে? লাভ তো আছেই, খুব সহজে প্রচারের আলোয় আসা যাবে। হিউম্যানিটির মতো এত বড় একটা নার্সিং হোমে বসে সমস্ত ডাক্তারদের ভূত, ভবিষ্যৎ, বর্তমান বলে দিচ্ছে একটা বাচ্চা মেয়ে। এটা তো খুব সহজে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যাবে। জানলে এক্ষুনি মিডিয়া চলে আসবে, এটাই তোরা চাইছে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে এই খবরটা যাতে বাইরে না যায়। একদম, এই খবরটা যদি বাইরে যায় আমার নার্সিং হোমের রেপুটেশন খারাপ হয়ে যাবে। আর আমার হাজবেন্ড ডক্টর মুখার্জি, উনি যখন ফিরে আসবেন আমি তাকে কি জবাব দেব? আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি এই ব্যাপারটা কড়া হাতে দমন করব। চলুন তো ওই বুজরুকটার সাথে দেখা করে আসি। হ্যাঁ চলুন। আমার নাম কি? রুদ্রজিৎ রায় বটে। দেশের বাড়ি হাওড়া আমতায়। 15 বছর ধরে পুলিশের চাকরি করছো বটে। একবার তো সাসপেন্ডও হয়েছিল বটে।
আমার সাথে বুজরুকি করে কোনো লাভ হবে না রে মেয়ে, আমি সহজে চমকাই না। ও প্লিজ, তাহলে চমকে ওঠার মতো কথাটা বলি বটে। চেষ্টা কর। তোমার বয়স তখন 14 বটে, আর তোমার ভাইটোর বয়স ছিল 8। তোমার ভাইটো জলে ডুবে মারা গিয়েছিল বটে, তোমার চোখের সামনে। তথ্য সত্যি, তবে চমকালাম না। এই তথ্য খুঁজে বার করা এমন কিছু কঠিন না। এই তথ্য আমার বাড়ির আশেপাশে সবাই জানে। তাহলে যেই তথ্যটা কেউ জানি ক্লাই, সেই তথ্যটা বলি বটে। তুমি কিন্তু খুব ভালো সাঁতারটা জানতে, তবু সেদিন ভাইটোকে ডুবে যেতে দেখে তুমি কিন্তু বাঁচাওনি বটে, তুমি ভাইটোকে হিংসে করতে। সেই দিনের ঘটনাটা তুমি আজও কষ্ট দেয় বটে। বড় ডাক্তার অ্যাক্সিডেন্ট করিলাই বটে, বড় ডাক্তারকে খুন করেছে বটে। খুন? কে কে খুন করেছে বিন্দি? কাল সকালে বলবো বটে। অফিসার, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আমার স্বামী ডক্টর মুখার্জি বুধবার দিন রাতে বাড়িতে না ফিরে উল্টো দিকের রাস্তা ধরে বড় জোড়াতে কেন গেলেন? সেটা তদন্ত করে দেখতে হবে ম্যাডাম। তবে কাল সকালে বিন্দি কি বলে একবার সেটা শুনি। হ্যাঁ অফিসার, বলছি বিন্দির কেবিনের সামনে রাতে কি পুলিশ মোতায়েন করবেন? না না, তার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এমনিতেই আপনাদের হসপিটালের সিকিউরিটি ব্যবস্থা যথেষ্টই ভালো। কিন্তু আমার কেমন মনে হচ্ছে যেন দুটো পুলিশ রাখলে অন্তত ভালো হতো। ম্যাডাম, আপনি কি বিন্দির কিডন্যাপ হওয়ার ভয় পাচ্ছেন? সেই সম্ভাবনা নেই। বিন্দির ব্যাপারটা তো বাইরে কেউ জানেই না। এখন আসি ম্যাডাম। কি বলছেন কি আপনি? এটা কি সত্যি? আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। এত সকালে কোথায় যাচ্ছ তুমি? ঝর্ণা দিয়ে আমি নার্সিং হোম যাচ্ছি। নার্সিং হোমে এত সকালে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাবে যাও, কিছু অন্তত মুখে দিয়ে যাও। আমার সময় নেই, তুমি সামনে থেকে সরো। আরে শোনো, আপনি না একটা মোস্ট ওয়ার্ডলেস পারসন। আপনাকে দেখে মনে হয় আপনি ভীষণ স্মার্ট, খুব বুদ্ধিমান, কিন্তু আপনি আসলে একটা অতীব মাথা মোটা লোক। আমি আপনাকে বারবার কাল রাতে বলেছিলাম বিন্দির কেবিনের সামনে পাহারা জোরদার করুন, পুলিশ মোতায়েন করুন, কিন্তু আপনি কি বললেন? দরকার নেই। আর তাতে কি হলো? জাস্ট একটা রাতের মধ্যে বিন্দির মা বাবাকে অজ্ঞান করে ফেলে রেখে বিন্দিকে তুলে নিয়ে চলে গেল দুষ্কৃতীরা। আসলে ম্যাডাম, থামুন, আপনি আর একটাও কথা বলবেন না। উফ,
মিডিয়া জানতে পারলে যে কি অবস্থা হবে আমি জাস্ট ভাবতেই পারছি না। দুদিন আগে আমার স্বামী ডক্টর মুখার্জির লাশ পাওয়া গেল, আর এখন আমার নার্সিংহোম থেকে একটা পেশেন্ট কিডন্যাপ হয়ে গেল। আর বিন্দি তো আর যে সে পেশেন্ট নয়, এই তো বলেছিল আজ সকালেই বলবে কে কোনটা করেছিল, সেটা জানাই হলো না। না না, মিডিয়াকে আটকাতেই হবে, যে কোনো মূল্যে মিডিয়াকে আটকাতেই হবে। মিডিয়া যদি জানতে পারে কি হবে আমি জাস্ট ভাবতে পারছি না, আমি জাস্ট আর নিতে পারছি না। পাইছে বটে, জলটা দাও। হ্যালো মন্ডল, সব ঠিক আছে তো? তোমরা কিন্তু পরিশ্রম থেকে নড়বে না, আমি এক্ষুনি পৌঁছেছি। আর শোনো, আমার বাচ্চাটা ঠিক আছে তো? থ্যাংক ইউ ভাই, আমি আসছি। সুতপা, আমি তো বললাম আমি আজকের মধ্যেই রিজুকে নিয়ে যাব, তুমি এখন ফোনটা রাখো। ম্যাডাম। আরে ওয়েল ডান রুদ্র, ওয়েল ডান। থ্যাংক ইউ ম্যাডাম। আমি জানতাম তুমি ছাড়া এই কেসটা এত তাড়াতাড়ি কেউ সলভ করতে পারবে না। ডক্টর মুখার্জির বডি তুমি দুদিনের মধ্যে খুঁজে বার করেছো। জানি ওনার মৃত্যুটা খুবই দুঃখজনক, কিন্তু এত তাড়াতাড়ি ওনার বডি খুঁজে পাওয়াটাও তো পুলিশের কাছে সাফল্যের বিষয়। আমি কিছুক্ষণের মধ্যে সাংবাদিক সম্মেলন ডাকছি, ওখানে ঘোষণা করে দেবো যে ওনার বডিটা খুঁজে পাওয়া গেছে। না ম্যাডাম, আপনি এখনই কিছু জানাজানি করবেন না। কেন? দেখুন ম্যাডাম, ডক্টর মুখার্জিকে জীবন্ত অবস্থায় পাওয়াটাই ছিল আসল সাফল্য। দুঃখের বিষয় সেটা আমরা পারলাম না। এই কেসের সাফল্য তখনই আসবে যখন আমরা ডক্টর মুখার্জির খুনিকে ধরে বার করব। আমার মনে হয় আমি ঠিক পথেই এগোচ্ছি ম্যাডাম। এই মুহূর্তে যদি ডক্টর মুখার্জির মৃতদেহ পাওয়ার কথাটা জানাজানি হয়ে যায় তাহলে খুনি সতর্ক হয়ে যাবে। আমি যে পথে খুনিকে ধরতে চাইছি সেই পথটাও বন্ধ হয়ে যেতে পারে। তাই আমি এখন চাইছি যে এই ডক্টর মুখার্জি মৃতদেহ পাওয়ার কথাটা জানাজানি না হোক ম্যাডাম। ঠিক আছে, তুমি যখন বলছো এখন করছি না, তবে কবে ঘোষণা করতে হবে সেটা কিন্তু আগে থেকে জানিয়ে দিও। অবশ্যই ম্যাডাম। বাস চালাও। তুই তো সব জানিস, তাই না? জানি তো বটে, আর আমি সব জানি বলে তুমি ভয় পেয়ে আমাকে এখানে তুলে এনেছো বটে। এ বিন্দি, শোন না, তুই কি করে সব জানলি রে? সত্যি কি তোর কোনো ক্ষমতা আছে, নাকি তোর বাবা মা আমাকে ব্ল্যাকমেল করতে সমস্ত ইনফরমেশন কালেক্ট করেছিল? যাকে এত কিছু জেনে আর লাভ নেই, তুই মরলে আমার সব চিন্তা শেষ। বল, মরার আগে তোর শেষ ইচ্ছেটা বল, বল না একবার। বুজরুক মেয়ে। ডাক্তার দাদাবাবু নার্সিংহোমে ওই অভিরূপা দিদিমণি নার্স ছিলেন।
আসলে দাদাবাবু না ওনাকে খুব ভালোবাসতো। তো একদিন হঠাৎ করে আমাদের বড় দিদিমণি মানে ওই ডাক্তারবাবুর প্রথম পক্ষের স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন। দাদাবাবু তো নিজেই ডাক্তার, তাই ওই চিকিৎসা করে না সুস্থ করে তুলছিলেন। তো বড় দিদিমণি সুস্থ হয়েও যাচ্ছিল, অমনি হঠাৎ করে দাদাবাবুর একটা বিদেশে কাজ পড়ে গেল। বড় দিদিমণির না সব দায়িত্ব এই অভিরূপা দিদিমণির ওপর দিয়ে গেলেন। অভিরূপা দিদিমণিও আদৌ যত্ন করে দিদিমণিকে সুস্থ করে তুলছিলেন, সুস্থ হয়েও যাচ্ছিল। তারপর একদিন হঠাৎ করে আমাদের বড় দিদিমণি হার্ট ফেল করে মারা গেলেন। তুমি কি মনে করো তোমার বড় দিদিমণির মৃত্যুতে অভিরূপা ম্যাডামের হাত আছে? হ্যাঁ, কারণ উনি ওই বড় দিদিমণির খাবারের সঙ্গে না ওই সাদা সাদা গুঁড়ো গুঁড়ো কি সব মিশিয়ে দিতেন। তুমি কি করে জানলে? আমি ওই সাদা গুঁড়ো জিনিসটা চুরি করে এনে না দাদাবাবু আর সায়ন বাবাকে দিয়েছিলাম। তো সায়ন বাবা বলেছিল ওটা না আর্সেনিক ছিল স্যার, আর্সেনিক, স্বাদহীন, গন্ধহীন আর বর্ণহীন। হ্যাঁ, খাবারের সাথে মেশালে কিছুই টের পাওয়া যায় না, কিন্তু ওই হার্ট অচল করার জন্য না একেবারে মোক্ষম দাওয়াই। আসলে আমার মার সাথে যেটা হয়েছিল। আপনি আপনার বাবাকে সে কথা বলেননি? বলতাম স্যার, কিন্তু সে সুযোগ আর পেলাম কোথায়। তার আগেই তো নিজের রূপের জালে আমার বাবাকে বেঁধে ফেললো ওই যে ওই অভিরূপা। বাবা আমার থেকে বেশি ওকে বিশ্বাস করতে শুরু করলো। তারপর একদিন সুযোগ বুঝে বাবাকে বোঝালো যে আমি নাকি ওর শ্লীলতাহানি করেছি। বাবা সেটাই বিশ্বাস করলো, কারণ তারা আমাকে বাড়ি থেকে বার করে দিল। ছেলেটা কাঁদতে কাঁদতে বাড়ির থেকে বেরিয়ে গেল। ওই অভিরূপা দিদিমণি না মানুষ না, একটা অন্য কিছু। আর ওর পাল্লায় পড়ে আমাদের দাদাবাবু না পাল্টে যেতে লাগলো। আচ্ছা, অভিরূপা ম্যাডামের ব্যাপারে আর কোনো তথ্য? হ্যাঁ জানি, অভিরূপা দিদিমণি হিন্দু নয়, ও মুসলিম। বাংলাদেশে খুলনার কাছে বাগডেরায় ওর বাড়ি। ওর নাম সালমা হক। আসলে ওই বাংলাদেশে খুলনার কাছে আমার এক ভাই থাকে, ও আমাকে সব জানিয়েছে। ও সিরাজুল হকের মেয়ে। ওই বাংলাদেশে প্রথম পক্ষে স্বামীকে খুন করে ও এই দেশে পালিয়ে আসে, আর এখানে এসে ও নাম নেয় অভিরূপা। অভিরূপা ম্যাডাম তো আগে জুনিয়র নার্স ছিলেন এই নার্সিংহোমে, তারপর কি যে হলো, এখন তো অভিরূপা ম্যাডামই এই নার্সিংহোমের মালকিন। হোয়াট? অভিরূপা মুখার্জি এই নার্সিংহোমের মালকিন? ইয়েস, ব্যাপারটা জেনে আমরাও খুব অবাক হয়েছিলাম। আরে এই ঘরেই তো হয়েছে। ডক্টর মুখার্জি খুন হওয়ার ঠিক এক সপ্তাহ আগে অভিরূপা ম্যাডাম একজন উকিলকে নিয়ে এলেন, আর তারপরে দেখলাম ডক্টর মুখার্জি এই নার্সিং হোমটা অভিরূপা ম্যাডামকে লিখে দিলেন। ও বিন্দি, বল তোর শেষ ইচ্ছেটা বল। শেষ ইচ্ছেটা বল রে বিন্দি বটে, সুযোগটা মিস করিস লাই বটে। পড়ার আগে আমার শেষ ইচ্ছেটা হলো তোমার সাথে 5 মিনিট গল্প করা বটে। জানি না তোর মধ্যে কোনো অসাধারণ গুণ আছে কিনা, তবে তুই কিন্তু একটু অন্যরকম মেয়ে বিন্দি। ঠিক আছে, কর গল্প কর, বল কি জানতে চাস আমার কাছে? কেন মারলে অত ভালো বড় ডাক্তার বাবুটাকে? ওটা না তোমার বর ছিল বটে। সে কি রে, তুই এত কিছু জানিস আর এটা জানিস না? তার মানে তুই মেয়ে পুরো বুজরুক। যাই হোক, শুনতে যখন চাইছিস তাহলে বলি, বড় ছোট তুই, বুঝবি কি? বুঝায় বললে বুঝবো না কেন? আমি রানী হতে চেয়েছিলাম,
আবার চেয়েছিলাম রাজপুত্রের মতো বড়, কিন্তু রানী হব কি করে? আমি যে গরিব ঘরে জন্মেছিলাম, এই রূপটুকু ছাড়া তো আমার আর কিছুই নেই। তাই রানী হওয়ার জন্য আমি ওই ডক্টর সুশোভন মুখার্জিকে বিয়ে করেছিলাম। সে রাজা, তবে সে বুড়ো রাজা। বুড়ো রাজার তো আর রাজপুত্রের মতো সৌন্দর্য থাকে না। তার উপর তার প্রথম বউ ছিল, বড় ছেলে ছিল। এই রানী হতে গিয়ে কত পরিশ্রম করতে হয়েছে আমি জানিস? রাজার বউটাকে মেরে ফেলতে হয়েছিল, রাজার ছেলেটাকে তাড়িয়ে দিতে হয়েছিল, রাজার কাছ থেকে নিজের নামে নার্সিংহোমটা লিখিয়ে নিতে হয়েছিল, ভাড়াটে গুন্ডা দিয়ে রাজাকে মেরে পুকুরের পাড়ে ফেলে দিতে হয়েছিল। কেন রাজাকে মারলে কেন? তুমি তো রানী হয়ে গেছিলে বটে। ওরে, তুই কি শুনলি এতক্ষণ? বললাম না, ডক্টর সুশোভন মুখার্জি রাজার মতো বড় লোক ছিল, কিন্তু রাজপুত্রের মতো সৌন্দর্য ছিল না। আর এবার যে আমার একটা রাজপুত্র চাই। বিন্দি, তুই তো অনেক কিছু জানিস, তুই রানীকে জিজ্ঞেস করে দেখ না। আমি তো রানী হয়েছি, এবার রাজপুত্র পাবো কি? ডাইন কাল আমাকে এসে বলেছে তোমার জারি জুড়ি শেষ, তুমি রানীও হতে পারবে না, রাজপুত্রও পাবে না, তুমি এবার জেলে যাবে, আর জেলের অপেক্ষারেই থাকবে। এ কে তুই? Hands up! পিস্তল ফেলে হাতটা তুলুন অভিরূপা ম্যাডাম, পিস্তলটা ফেলুন। আপনার বাঁচার আর কোনো উপায় নেই, পুলিশ আপনাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। ঠিক আছে, আমি নয় হাত তুলছি, কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন তো যে আমি ডক্টর সুশোভন মুখার্জির খুনি? আমার হাত কত লম্বা জানেন তো? জানি তো, সেই জন্যই তো আট ঘাট বেঁধে জাল বেছানো। শুনুন ম্যাডাম, ডক্টর মুখার্জির ডেড বডি আমি বড়জোড়ার বাগানবাড়ির ওই পুকুর পাড় থেকে দুদিনের মধ্যে উদ্ধার করি, কিন্তু সেই কথাটা আমার ডিপার্টমেন্টের কয়েকজন ছাড়া কেউ জানতো না। কারণ ইতিমধ্যেই আপনার বাড়ির পরিচারিকা ঝর্ণাদি, ডক্টর মুখার্জির ত্যায্য পুত্র সায়ক আর আপনারই নার্সিংহোমের ডাক্তার কর্মচারীদের সাথে কথা বলে আমি বুঝতে পারি যে খুনটা আপনিই করেছেন। কিন্তু আপনি তো রাঘব বোয়াল, আপনাকে গ্রেফতার করব কিভাবে? এর আগে একটা রাঘব বোয়ালকে গ্রেফতার করে আমি প্রায় 6 মাস সাসপেন্ড হয়েছিলাম। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই ডাইনির চিত্রনাট্যটা লিখে ফেললাম। আপনি বড্ড বেশি কথা বলছেন। কোর্ট আপনার এত বকবকানি শুনবে তো? শুনবে শুনবে, কেন শুনবে? এত সাক্ষী আছে আমার। এই আপনারা একটু ভেতরে আসবেন প্লিজ, একটু ভেতরে আসবেন। চেনেন তো এদের? ও আপনার আবার যা বড় লম্বা হাত, আপনি তো আমার এইসব সাক্ষীদেরকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন। কিন্তু একটা কথা কি জানেন ম্যাডাম, আপনি নিজেই আপনার নিজের বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষী। আপনার স্বীকারোক্তির জন্যই তো এই নাটকটা করা। এই যে আপনি বিন্দির সাথে কথা বলতে বলতে খুনের কথা, প্রতারণার কথা স্বীকার করলেন, সেগুলো তো সব রেকর্ড হয়ে গেছে। বিন্দির গায়ে হিয়ারিং ডিভাইস লাগানো। আসুন পরিচয় করিয়ে দিই।
বিন্দির বাবা মা আমার ডিপার্টমেন্টেরই একজন স্টাফ। আর বিন্দি কে? বিন্দি কোনো আদিবাসী মেয়ে নয়, বিন্দি কোনো মেয়েই নয়। বিন্দি আমার ছেলে রিজু। তাকে এত সুন্দর আদিবাসী সাজিয়েছে যে সে আমাদেরই পুলিশ ডিপার্টমেন্টের একজন স্টাফ, শখের মেকআপ আর্টিস্ট। ম্যাডাম জানেন, আমার ছেলে রিজু যে এত ভয়ঙ্কর একটা নাটকের চরিত্র হয়ে উঠল এটা আমার পরিবারের লোকজন জানে না, ইনফ্যাক্ট আমার স্ত্রীও না। আমি যখন চিত্রনাট্যটা লিখতে আরম্ভ করলাম তখন আমার একটা বাচ্চা মেয়ের প্রয়োজন হয়ে পড়ল। তখন মনে পড়লো অন্যের বাচ্চাকে বিপদে ফেলবো কেন, লড়াইটা যখন আমার তখন বাচ্চাটা আমারই হোক না। ম্যাডাম, আমার নিজের বাচ্চার জীবন বাজি রেখে আপনার সাথে লড়েছি, আপনার বিচার না হওয়া পর্যন্ত তো আপনাকে আমি ছাড়বো না। অভিনয়ে বিন্দির মাথায় ডাইনি ভর করত, যে ডাইনির অস্তিত্ব বাস্তবে নেই, তবে বাস্তবে আপনারা আছেন ম্যাডাম, যাদের মানুষের মতো দেখতে কিন্তু এক একটা সাক্ষাৎ ডাইনি। আপনার শাস্তি না হলে তো চলবে না। তোমার শাস্তিটা তো না হলে চলবে কিলাই বটে। আকাঙ্ক্ষা থাকাটা তো একটা পর্যায় পর্যন্ত বেশ ভালো, আকাঙ্ক্ষাই মানুষকে সাফল্য এনে দেয়। তবে আকাঙ্ক্ষার সাথে সাথে সংযম থাকাটাও তো জরুরি, তাই না? আকাঙ্ক্ষাকে মানুষের এতটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া উচিত নয় যে মানুষ তার মনুষ্যত্ব ভুলে গিয়ে অমানুষ হয়ে। যেমন আজকের গল্পের অভিরূপা মুখার্জি, তার জীবন আমাদের শেখায় যে উচ্চাকাঙ্ক্ষায় আকাশ ছুঁতে চাইলে কি হয়। আজ আসি, রিজুর মা অপেক্ষা করছে। রিজু বাবা, টাটা বলে দাও।